So in my today's video, in upcoming 20 minutes, we are going to understand a very beautiful short story written by O. Henry. পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন্স আসবে, সুতরাং you have to be very serious understanding each and every single line of this beautiful story. জিমি ভ্যালেন্টাইন। তো এই ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইনের অরিজিনাল যে টাইটেল সেটা কিন্তু অ্যাকচুয়ালি আলিয়াস জিমি ভ্যালেন্টাইন নয়। The original title of the story was A Retrieved Reformation. তোমাদের যে ক্লাস 11-এ স্টোরিটা রয়েছে সেটা কিন্তু একটা অ্যাডাপ্টেড ভার্সন ফ্রম দিস অরিজিনাল স্টোরি আ রিট্রিভড রিফর্মেশন। তো দেখি তাহলে এই তোমাদের গল্পে কি আছে, প্রত্যেকটা এপিসোড ইভেন কি ওয়ার্ড মিনিংস আর ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোমরা বুঝতেই পারছো ও হেনরি একজন আমেরিকান স্টোরি টেলার, সো উই আর গোয়িং টু ফেস লট অফ আমেরিকান এক্সপ্রেশনস ইন হিজ রাইটিং অ্যান্ড দিস ইজ নো ডাউট। তো চলো তাহলে গল্পটি দেখি। একটা রোম্যান্টিক গল্প বলতে পারো, যেখানে আমরা দেখব কি রয়েছে, রবারি রয়েছে, তারপরে তোমার রয়েছে লাভ অ্যান্ড রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু রয়েছে অ্যাজ এ থিম। আর এই গল্পটিকে যদি ভালো মতো বুঝতে যাও, তোমরা বলিউডে একটা মুভি রয়েছে সেটাও দেখে নিতে পারো, অ্যান্ড দ্যাট মুভি ওয়াজ ইন্সপায়ার্ড বাই দিস জিমি ভ্যালেন্টাইন। ওকে, এই শর্ট স্টোরি থেকে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে। আর মুভিটার নেম হলো ধুম 2। ঋত্বিক রোশন এখানে জিমি ভ্যালেন্টাইনের রোল পালন করছে। এনিওয়ে, উইদাউট ওয়েস্টিং টাইম চলো তাহলে আমরা এই রোম্যান্টিক গল্পটা দেখে নিই। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইন তোমরা ভালো করে ফোকাস করো, অ্যান্ড ইট উইল বি বেটার ইফ ইউ জাস্ট হোল্ড অন ইউর টেক্সট বুক ইন ইউর হ্যান্ড। তো লেখাগুলোকে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা বোঝার চেষ্টা করো, বিকজ স্টোরিটা তোমাদের পরীক্ষার সময় আসবে, পরীক্ষায় কোয়েশ্চেন্স আসবে স্টোরি থেকে, এটার জন্য এটা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দ্য ওয়ার্ড মিনিংস উইল বি ইম্পর্ট্যান্ট ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। সুতরাং গল্পটাকে ভালো মতো বুঝে নাও যাতে পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারো, আর প্রত্যেকটা ওয়ার্ড মিনিংকে ভালো মতো শিখে নাও যাতে সারা জীবন তোমরা ইংরেজিটাকে প্র্যাকটিক্যাল অথবা প্রফেশনাল লাইফে তোমরা ইউজ করতে পারো। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড উইথ দ্য টেক্সট ওয়াইজ এক্সপ্লেনেশন অফ দ্য বিউটিফুল শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। ওকে, হ্যাঁ, তো গল্পের শুরুতে দেখো কি বলেছে। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. তো গল্পের প্রথম লাইনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা জেলখানার সিন, একটা জেলখানার দৃশ্য, যেখানে জিম্মি ভ্যালেন্টাইন মনোযোগ দিয়ে জুতো সেলাই করছিল। অ্যাসিডিউয়াসলি মানে উইথ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, মনোযোগ দিয়ে জুতো সেলাই করছিল। জুতো এখানে আপার্স বলতে জুতো যে আপার পার্টটা থাকে সেটা মনোযোগ দিয়ে সেলাই করছিল। অ্যান্ড সাডেনলি আ গার্ড কেম, হঠাৎ করে একটা গার্ড আসলো, অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। অ্যান্ড সাডেনলি একটা গার্ড আসলো আর তাকে ওই ফ্রন্ট অফিসে নিয়ে গেল পাহারা দিয়ে। তার মানে প্রথম সিনে দেখতে পাচ্ছি জিমি ভ্যালেন্টাইন মনোযোগ দিয়ে সে জেলের ভেতরে জুতো সেলাই করছিল, অ্যান্ড হঠাৎ করে একটা গার্ড আসলো এবং তাকে ফ্রন্ট অফিসে নিয়ে গেল। তার মানে জিমিকে কিছু বলবে, জিমির সাথে কিছু কথা আছে, যে কারণে জিমিকে গার্ড এসে নিয়ে গেল। ফ্রন্ট অফিস বলতে যেখানে মানে কয়েদিদের রিলিজ করার সময় যে ডকুমেন্টস রিলেটেড যে কাজগুলো করতে হয়, তো সেটাকে ফ্রন্ট অফিস বলা হয়েছে। এনিওয়ে, তো এই গার্ড এসে জিমিকে ফ্রন্ট অফিসে নিয়ে গেল। নেক্সট লাইন, তোমরা প্রত্যেকটা লাইনকে স্ক্রিন থেকে ফলো করো আর টেক্সট বুকটাকে হাতে নিয়ে বোঝার চেষ্টা করো। তার ফলে তোমরা যদি গল্পটা স্কুলে বা টিউশনে মিস করেও যাও, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। তোমরা এই ভিডিও থেকে গল্পটাকে সুন্দর করে বুঝে নিতে পারো। সো লেটস কাম টু দ্য সেকেন্ড লাইন। তো সেকেন্ড লাইনে কি বলেছে দেখো, দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন which had been signed this morning by the governor. তো গার্ড এসে ফ্রন্ট অফিসে নিয়ে গেল ভ্যালেন্টাইনকে, আর ফ্রন্ট অফিসে যাওয়ার পরে ওয়ার্ডেন মানে হেড অফ দ্য প্রিজন, তো প্রিজনের যে হেড থাকে না, সেই ওয়ার্ডেন হ্যান্ডেড হিম আ পার্ডন লেটার which was signed by the governor this morning. তার মানে ফ্রন্ট অফিসে যখন নাকি জিমি ভ্যালেন্টাইন গেল, তখন কিন্তু ওয়ার্ডেন মানে হেড অফ দ্য প্রিজনের যে হেড, সে কী করলো, জিমি ভ্যালেন্টাইনকে একটা পার্ডন লেটার দিয়ে দিল। যে লেটার পেয়ে সেই কয়েদি বা সেই অপরাধী তার শাস্তি পুরো হওয়ার আগেই, তার শাস্তির সময় পুরো না হওয়ার আগেই তাকে জেল থেকে রিলিজ করে দেয় বিকজ অফ হিজ গুড বিহেভিয়ার। আর এখানে কিন্তু জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে লেখক যে আছে ও হেনরির একটা মিল আছে।
because O. Henry himself was also arrested for an embezzlement in a bank. 1898 সালে ও হেনরিকেও কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল ব্যাংকে টাকা চুরির বা টাকা গড়বড় করার কারণে। তার 5 বছরের জেল হয়েছিল, কিন্তু তাকে থাকতে হয়েছিল মাত্র 3 বছর। তো জিমির সঙ্গে কিন্তু এখানে লেখকের অনেকটা মিল রয়েছে, তাই না? দ্যাটস ওয়াই দ্য স্টোরি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দি অথার হিমসেলফ, যেটা নাকি জিমি ভ্যালেন্টাইনের ক্যারেক্টারের দ্বারা লেখক তার জীবন কাহিনীকে আমাদের বলছে। তো যাই হোক, তো অফার লেটার পেয়ে গেল, মানে পার্ডন লেটার পেয়ে গেল জিমি। কে দিল? ওয়ার্ডেন দিল। আর ওয়ার্ডেন পার্ডন লেটার দেওয়ার পরে কী বলছে দেখো, জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। আর জিমি যে আছে পার্ডন লেটারটা নিল, বাট হি ওয়াজ নট সো মাচ এক্সাইটেড। জিমি কিন্তু পার্ডন লেটার নেওয়ার সময় খুব একটা এক্সাইটেড ছিল না। এর পেছনে কিন্তু কারণ আছে। কারণটা দেখি পরের লাইনে কি বলছে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স। তার কত বছরের জন্য শাস্তি হয়েছিল? 4 years, 4 বছরের জন্য। আর এই 4 বছরের শাস্তিতে মাত্র 10 মাস তাকে জেলে থাকতে হয়েছিল। আফটার 10 months হি গট দ্য পার্ডন লেটার বাই দি গভর্নর। তো গভর্নর 10 মাস পরে কিন্তু তাকে পার্ডন লেটার দিয়েছিল। তা সত্ত্বেও কিন্তু জিমি খুব একটা বেশি এক্সাইটেড বা হ্যাপি ছিল না। কারণ কি জানো? কারণ এই পার্ডন লেটার জিমি এক্সপেক্ট করেছিল 3 মাস পরে সে পাবে। দেখো পরের লাইনে আছে, হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। তাহলে জিমি ভ্যালেন্টাইন কি আশা করেছিল? তাকে ম্যাক্সিমাম 3 মাস জেলে থাকতে হবে। আফটার 3 months সাম পিপল হু ওয়ার অলসো ভেরি পাওয়ারফুল আউটসাইড দ্য জেল কুড টেক হিম আউট। 3 মাস পরে তার সাথে যে কানেক্টেড মানুষেরা রয়েছে, সে পলিটিশিয়ানস হতে পারে বা বড় ধরনের মস্তান লোকও হতে পারে, যারা তাকে 3 মাস পরেই মানে অ্যাসুরেন্স দিয়েছিল 3 মাস পরেই আমি তোমাকে জেল থেকে বের করে নেব। ওকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন রিজন ওয়াই জিমি ওয়াজ নট সো মাচ এক্সাইটেড রিসিভিং দ্য পার্ডন লেটার ফ্রম দ্য ওয়ার্ডেন। কারণ ওকে 10 মাস পরে বেরোতে হয়েছে। এর জন্য কিন্তু টায়ার্ড কাইন্ড অফ ওয়েতে জিমি পার্ডন লেটারটিকে রিসিভ করলো। দেখি পরের লাইনে কি বলছে। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the Star, it is hardly worthwhile to cut his hair. তো জিমি ভ্যালেন্টাইনের মতো এত বড় ধরনের ক্রিমিনালকে জেলে ঢোকালেও তার চুলও কেউ বাঁকা করতে পারবে না, এমনই তার ক্ষমতা ছিল। কারণ বাইরে তার সঙ্গে এমন হাই প্রোফাইল মানুষদের সঙ্গে ভালো যোগাযোগ ছিল। So he was not an ordinary robber, okay? He had a very good connections with the politicians and also with the people who are very influential in the society. তো জিমি ভ্যালেন্টাইন কিন্তু অর্ডিনারি রবার্স ছিল না বা সেফ ক্র্যাকার ছিল না। পরের লাইনে কি বলছে দেখো, ওয়ার্ডেন সেড, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। নাও দ্য ওয়ার্ডেন সেড, ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। কালকে সকালেই তোমার রিলিজ, কালকেই তুমি বেরিয়ে যাবে। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ। নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাও আর একটা মানুষের মতো মানুষ হও। আর কি বলছে দেখো, ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। মনের দিক থেকে তুমি কিন্তু খারাপ নও। সুতরাং ডোন্ট লিভ আ ক্রিমিনাল লাইফ। একটা ক্রিমিনালের জীবন কিন্তু কাটাবে না। একটা ভালো মানুষ হয়ে যাও। সো ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাডভাইস ফ্রম দ্য ওয়ার্ডেন। দেখি পরে কি বললো, ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, স্টপ ক্র্যাকিং সেফস। ব্যাংক লুট করা বন্ধ করো। অ্যান্ড লিভ স্ট্রেইট। সো ওয়ার্ডেন বললো স্টপ ক্র্যাকিং সেফ। সেফ মানে কি? ব্যাংকের যে ওই চেস্ট থাকে না, সিন্দুক, ব্যাংকের যে ভল্ট থাকে যেখানে টাকা পয়সা সোনা গয়না রাখা হয়, আর সেটাই কিন্তু মানে ডাকাতি করতো। তো ওয়ার্ডেন ওকে অ্যাডভাইস দিল যে স্টপ ক্র্যাকিং সেফ, এখন ব্যাংক লুট করা বন্ধ করো, ব্যাংকের ভল্ট ভেঙে সোনা গয়না সম্পত্তি এগুলো লুট করা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেইট, এবং একটা সাধারণ জীবনযাপন করো। অ্যান্ড দিস ইজ দ্য পারপাস অফ লাইফ। সাধারণ মানুষের জীবনযাত্রা সত্যি খুব মানে ভালোই হয়। খুব বেশি পাওয়ারফুল হলেও রিস্ক, আর বেশি গরিব হলেও কিন্তু মানুষের কষ্ট হয়। তো দিস ওয়াজ দ্য অ্যাডভাইস ফ্রম দি ওয়ার্ডেন টু জিমি ভ্যালেন্টাইন।
দেখি জিমি কি রিয়্যাক্ট করলো এই অ্যাডভাইসটা শোনার পর। দেখো জিমি বলছে, মি, আমাকে বলছো? সারপ্রাইজ হয়ে বললো, আমাকে বলছো? ওয়াই, আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ। আমি জীবনেও কোনো দিন সেফ ক্র্যাক করিনি। সেফ বলতে আমি জীবনেও কোনো দিন ব্যাংকের ভল্ট লুট করিনি। তো এই কথা বলে দিল কিন্তু যে আমি কখনো ব্যাংকের ভল্ট চুরি করিনি, ভাঙিনি। তো জিমি বলে দিল ও ব্যাংকের ভল্ট কখনো ভাঙেনি। ও নো, লাভড দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন আবার হাসলো, হা হা হা, না 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 না, কে বলেছে তুমি ব্যাংক লুট করেছো? করনি। অফকোর্স নট, করনি। লেটস সি নাও, দেখি এখন কি হয়। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? তাহলে তোমাকে কেন ওই স্প্রিংফিল্ড জবের কেসে অ্যারেস্ট করা হলো? তুমি যদি এতটাই অনেস্ট থাকো, তুমি যদি ব্যাংক ডাকাতি নাই করে থাকো ওই স্প্রিংফিল্ডে। স্প্রিংফিল্ড ইটস এ প্লেস, ওকে, ইন ইউএসএ। তো স্প্রিংফিল্ডে ব্যাংক ডাকাতির কেসে কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করে ধরে নিয়ে এসেছে। কে ধরেছিল? ফেমাস ডিটেকটিভ যার নাম ছিল বেন প্রাইস। একমাত্র সেই জিমিকে ধরতে পারে। চলো আপকামিং এপিসোডসে আমরা দেখতে পারবো ওই ক্যারেক্টারটা কে, আর তার রোল কী ছিল, আর জিমিকে কীভাবেই বা অ্যারেস্ট করেছিল। দেখো পরের লাইনে বলছে, ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবাডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? আচ্ছা, তুমি ব্যাংক ডাকাতি করনি স্প্রিংফিল্ডে, তাহলে কি তোমাকে মানে উঁচু লেভেলের কোনো মানুষ ফাঁসিয়েছে, নাকি তুমি সেই মানুষটাকে সেভ করার জন্য নিজের থেকে মানে এই ক্রাইমটি অ্যাকসেপ্ট করেছো বা ধরা দিয়েছো? নাকি যে লয়ার আছে যে নাকি কেসটা লড়ছিল সেই তোমাকে ছলচাতুরি বা কোনো রকম ফ্রড কেসে ফাঁসিয়ে তোমাকে এই জেলে পাঠিয়েছে? এ কথা কিন্তু ওয়ার্ডেন বলল। পরের লাইনে কি বলছে দেখো, ইটস অলওয়েজ ওয়ান অর দি আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। মানে অপরাধ করে একজন আর ফেঁসে যায় একজন। কারো না কারো অপরাধ কোনো একটা ইনোসেন্ট মানুষের ঘাড়ে এসে কিন্তু পড়ে। মেবি সামথিং লাইক দ্যাট হ্যাপেন টু ইউ, মানে এরকমই কিছু একটা হয়েছে, এটাই বলতে চাচ্ছ কি? এ কথা কিন্তু ওয়ার্ডেন জিমিকে বলল। জিমি যখন বলল যে না, আমি কখনো ওই স্প্রিংফিল্ডে এই ব্যাংক লুটের কেসে আমি ছিলাম না। তো যাই হোক, দেখি পরে কি বলল। মি সেড জিমি, জিমি বলল আমাকে বলছো এইসব কথা? স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, আমি এখনও কিন্তু মানে ধোয়া তুলসী পাতা। স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস মানে ও এখনও কোনো দোষী। ভার্চুয়াস মানে হলো সে নিষ্পাপ, সে কোনো অপরাধ করেনি। তো এই কথা জিমি কিন্তু বলল। ওয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কিন্তু ওয়ার্ডেন, আমি তো স্প্রিংফিল্ডে কোনো দিন আমি যাইনি আমার জীবনে। এ কথা কিন্তু জিমি বলে দিল। যাই হোক, তো এই কনভারসেশনে পরে দেখো কি বলছে। তো ওয়ার্ডেনও একটু মানে জাস্ট কনফিউজ হয়ে গেছিলো। তো ওয়ার্ডেনও একটু আনকমফোর্টেবল হয়ে যাচ্ছিল ওর সঙ্গে কথা বলে। তাই সে ক্রনিন নামে একজন প্রিজন গার্ডকে বলল, টেক হিম ব্যাক ক্রনিন, সেড দি ওয়ার্ডেন। তো ওয়ার্ডেন বলল যে ক্রনিন, একে নিয়ে যাও, আমার সামনে থেকে নিয়ে যাও, এর সঙ্গে তর্ক করতে চাই না আমি। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ দি আউটগোয়িং ক্লোথস, এবং ওকে নেক্সট ডে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ড্রেস পরিয়ে তাকে সকালবেলা আমার এই অফিসে নিয়ে আসবে। আনলক হিম অ্যাট 7 in the morning, পাক্কা 7টার সময় ওকে ছেড়ে দাও। কারাগার থেকে তাকে ছেড়ে দাও 7টার সময়। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন। এই কথাটি মানে হলো এখানে বুলপেনটাকে অফিস থেকে বলা হচ্ছে, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো, আমি আগেই বলেছিলাম ও হেনরি ইজ অ্যান আমেরিকান শর্ট স্টোরি রাইটার, সো ডেফিনেটলি আমেরিকান ইনফর্মাল ইংলিশ তো তার স্টোরিতে থাকবেই থাকবে। সো দিজ আর দ্য এক্সাম্পলস। বুলপেন মানে এখানে অফিসকে বলছে। আর পরে কি বলছে, অ্যান্ড বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। তো ওয়ার্ডেন জিমিকে বললো যে আমার অ্যাডভাইস মতোই চলো, তোমার ভালো হবে। At a 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. ঠিক পরের দিন সকালবেলা 7:15 বলতে 7:15 মানে 7:15 জিমি ভ্যালেন্টাইন ওই ওয়ার্ডেনের অফিসে এসে হাজির সকালবেলা 7:15 সময়। He had on a suit of villainously fitting ready-made clothes and a pair of stiff squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. এবার সকালবেলা 7:15 সময় জিমি কিন্তু একটা ঢিলা ঢালা
পোশাক পরে, একটা স্কুইকি শুজ, টিপ শক্ত স্কুইকি শুজ, এগুলো পরে মানে একটা মানে কি বলবো, একটা গরিব, একটা শ্যাবি অ্যাপিয়ারেন্স নিয়ে সে কিন্তু ওয়ার্ডেনের সামনে আসলো। লেটস সি দ্য নেক্সট লাইন। The clerk handed him a railroad ticket and the $5 bill, with which the law expected him to rehabilitate himself into a good citizenship and prosperity. ওকে, তো এখানে তাকে কী করলো, তো ওয়ার্ডেন কী করলো, তাকে একটা রেল রোড টিকিট দিল, মানে একটা ট্রেনের টিকিট দিল, অ্যান্ড $5 বিল, একটা $5 বিল দিল, মানে $5 দিল। আর যে টাকাটা দিয়ে জিমি ভ্যালেন্টাইন যাতে সুষ্ঠুভাবে একটা সিম্পল জীবনযাপন করতে পারে, কোনো কিছু একটা স্টার্ট আপ বা কোনো একটা কাজের মাধ্যমে নিজেকে যাতে প্রসপার করতে পারে বা উন্নতি করতে পারে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই হি ওয়াজ গিভেন দ্য $5 বিলস। তাছাড়া জিমি ভ্যালেন্টাইনের তো সশ্রম কারাদণ্ড ছিল, সে কাজ করেছিল বলে তাকে যাওয়ার সময় প্রত্যেকটা এরকম কয়েদিকে লাস্টে যাওয়ার সময় কিন্তু টাকা ধরিয়ে দেওয়া হয়। তো জিমিকেও $5 দেওয়া হয়েছিল এই কারণে। দেখি পরের লাইনে কী বলছে। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার অ্যান্ড শুক হিজ হ্যান্ডস। তো ওয়ার্ডেন কী করলো, তাকে একটা সিগারেট দিল, সিগার মানে সিগারেট, অ্যান্ড শুক হিজ হ্যান্ডস, তো জিমির সঙ্গে একটু হ্যান্ডশেক করলো আর একটা সিগারেট তাকে ধরিয়ে দিল। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books. তো এবার রেজিস্ট্রি খাতার মধ্যে থাকে না একটা, যে ওদের একটা ট্যালি থাকে, একটা খাতা থাকে রেজিস্টার খাতা, ওই রেজিস্টার খাতার মধ্যে লিখছিল জিমি ভ্যালেন্টাইন 9762 was chronicled on the book. তো তার নাম কিন্তু অফিসিয়ালি রেজিস্টারে লেখা হলো, জেলখানার যে খাতা আছে ওখানে লেখা হলো কি, ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books, মানে এরকমভাবে কাউকে সচরাচর সম্মান দিয়ে লেখা হয় না, কারণ ও তো পার্ডন লেটার পেয়েছিল না ওই তোমার গভর্নর থেকে তার ভালো আচরণের জন্য, তাই তার নামটা ক্রনিকলড হয়ে গেল, মানে হিস্ট্রি হয়ে গেল একটা আর কি। পার্ডনড বাই গভর্নর, মানে গভর্নর তাকে পার্ডন করেছে, মানে ক্ষমা করে দিয়েছে, সুতরাং তার নামটা কিন্তু একটু রেসপেক্টের সঙ্গে লেখা হলো আর কি ওই রেজিস্টারে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। বাস ঠিক তারপরেই জিমি ভ্যালেন্টাইন সেই জেল থেকে বেরিয়ে শাইনি মর্নিংয়ে জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে গেল। তো দেখি হোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট, তারপরে কি হয় একটু দেখে নেই, ভেরি ইন্টারেস্টিং। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট। তো বাইরে পাখির কুজন, সুন্দর বায়ু, বাতাস বইছিল, ফুলের গন্ধ, এগুলোকে কোনো তোয়াক্কা না করে, এগুলোকে কেয়ার না করে জিমি ভ্যালেন্টাইন সোজা হি ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট নিয়ার বাই, সোজা একটা রেস্টুরেন্টে গেল। হি হেডেড ফর দ্য রেস্টুরেন্ট, সে হেডেড মানে এগিয়ে গেল, রেস্টুরেন্টে ঢুকলো। দেখি রেস্টুরেন্টে ঢুকে সে কী করলো। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than the one the warden had given him. বাস দেখি তাহলে রেস্টুরেন্টে কী করলো। সে সকালবেলা সোজা বেরিয়ে রেস্টুরেন্টে গেল, সেখানে তার প্রথম স্বাধীনতার আনন্দ কিসে পেল, সে কী খাচ্ছিল রেস্টুরেন্টে গিয়ে, ব্রয়েল চিকেন, আর এদিকে হোয়াইট ওয়াইন ছিল। তো ব্রয়েল চিকেন, হোয়াইট ওয়াইন, আর ঠিক তার আগে একটা দামি প্রিমিয়াম কোয়ালিটি একটা সিগারেট সে খেয়েছিল, আর সেই সিগারেটটা ওয়ার্ডেনের দেওয়া সিগারেটের থেকে অনেক বেশি বেটার ছিল। ওকে, তো এই কথা বললো। লেটস সি হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট। তারপরে খাওয়ার পরে কী হলো, তো খাওয়ার পরে কী হলো দেখো। From there he proceeded leisurely to the depot. তো সেখান থেকে খাওয়া দাওয়ার পরে সে সোজা ডিপোতে চলে গেল, মানে রেলওয়ে স্টেশন। সে সোজা রেলওয়ে স্টেশনে গিয়েছিল, কারণ তার কাছে একটা রেলরোড টিকিট ছিল, মনে আছে তো। ট্রেনে করে সে যাবে তার যে রেজিডেন্সিয়াল এরিয়া সেখানে, তো ট্রেনে করে এখন তার জায়গাতে যাবে যেখানে সে থাকতো। আচ্ছা, সো খেয়ে সোজা সে স্টেশনে পৌঁছে গেল। হি টসড এ কোয়ার্টার into the hat of a blind man sitting by the door and boarded his train. তো এবার যখন নাকি সে স্টেশনে গেল, সে দেখলো যে একটা ব্লাইন্ড ম্যান দরজার পাশে বসেছিল। হি ওয়াজ বেগিং মোস্ট প্রবাবলি। তো জিমি কী করলো, কোয়ার্টার মানে এখানে তোমার 25 সেন্টস,
আমেরিকাতে ডলার বলি আমরা, আর প্রত্যেকটা ডলারকে আবার 100 সেন্টসে ভাগ করা হয়, মানে 25 সেন্টস মানে হলো আমরা 25 পয়সা যেরকম ধরি এরকম। তো জিমি ভ্যালেন্টাইন ওই ব্লাইন্ড ম্যানকে 25 পয়সা টস করে দিল সে তার হ্যাটের মধ্যে, টুপির মধ্যে। অ্যান্ড দেন হি বোর্ডেড হিজ ট্রেন, তখন ট্রেনে চড়ে বসলো। 3 hours set him down in the little town near the state line. 3 ঘন্টা সে কিন্তু জার্নি করলো, 3 ঘন্টা। তারপর সে 3 ঘন্টা ট্রেনে জার্নি করে সে তার দেশের তারপরে সে 3 ঘন্টা ট্রেনে জার্নি করে তার বাড়িতে সে তার জায়গায় সে ফিরে আসলো। তারপর জিমি ভ্যালেন্টাইন 3 ঘন্টা ট্রেনে জার্নি করে সে তার বসবাসের জায়গায় চলে আসলো, মানে যেখানে সে থাকতো সেখানে সে পৌঁছে গেল। দেখি এসে সে কী করলো। অ্যান্ড আফটার দ্যাট কী হলো, হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক। সে কী করলো, সে তার বাড়ির সামনে গিয়ে, মাইক ডলান নামে একটা ফ্রেন্ড ছিল, তার একটা ক্যাফে ছিল, মানে একজন ক্যাফে ওনার প্লাস জিমি ভ্যালেন্টাইনের ফ্রেন্ড, তার সঙ্গে গিয়ে মিট করলো, তার সঙ্গে হ্যান্ডশেক করলো আর তার সঙ্গে দুটো কথা বললো। কি বললো দেখি? হ্যাঁ, শুকেজ অ্যান্ড মাইক হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। যে নাকি একা ছিল, তার যে বার রেস্টুরেন্টটা ছিল সেই পেছনে সে একা ছিল। আর জিমি তার সঙ্গে গিয়ে মিট করলো এবং তার সঙ্গে হ্যান্ডশেক করলো, তার সঙ্গে মিট করলো এবং হ্যান্ডশেক করলো। দেখি তারপরে কি বলছে। সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয় সেড মাইক। মাইক বলল যে জিমি সরি, কিছু মনে করো না, আমরা চেয়েছিলাম তোমাকে তাড়াতাড়ি জেল থেকে বের করানোর ব্যবস্থা করতে, বাট উই কুড নট ডু ইট, কিন্তু আমরা পারিনি সেটা, এর জন্য কিছু মনে করো না। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট। আর স্প্রিংফিল্ড থেকে বিশাল ধরনের প্রোটেস্ট হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, যেটা বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের। ইভেন দ্য গভর্নর অলসো বাকড। তোমার পার্ডন লেটারটাকে যে দেবে, সেবার গভর্নর নিজেও কিন্তু বাধ্য হয়ে রিফিউজ করেছিল। এনিওয়ে, ফিলিং অল রাইট, ভালো আছো তো, এই কথা বলল। তো জিমি আর বেশি কিছু বলল না তাকে, তার ফ্রেন্ড মাইক ডলানকে, সে শুধু বলল ফাইন সেড জিমি গট মাই কি, আমার চাবি আছে তো তোমার কাছে? তো জিমি কী করলো, কোনো কিছু না বলে সোজা ওর অ্যাপার্টমেন্টের চাবিটা চেয়ে বসলো মাইক ডলানের কাছ থেকে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার। সে কী করলো, তার নিজের চাবি নিয়ে সোজা নিজের অ্যাপার্টমেন্টের ওপরতলায় চলে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দি রিয়ার। তো রুমের মধ্যে ঢুকলো, একটা সিক্রেট ডোর, ওয়াল থেকে একটা সিক্রেট ড্রয়ার টেনে বের করলো। তো জিমি কী করলো, তার অ্যাপার্টমেন্টে গেল, সেখানে গিয়ে ওপরতলাতে অ্যাপার্টমেন্টে যাওয়ার পরে সে তার দরজা খুললো। দরজা খোলার পরে সে একবার দেখে নিল চারিদিকে। দেখে কি দেখলো, দেখো এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। তো 10 মাস আগে রুমটাকে যেভাবে সে ছেড়ে গিয়েছিল ঠিক তেমনই আছে। ইট মিনস নো ওয়ান এন্টার্ড আফটার দ্যাট। 10 মাসের মধ্যে কেউ ওর রুমে কেউ ঢোকেনি। There on the floor was still Ben Fry's collar button that had been torn from that eminent detective shirt band when they had overpowered Jimmy to arrest him. তো এখানে কি দেখলো, 10 মাসের মধ্যে তার রুমে কেউ ঢোকেনি, কিন্তু ওই বেন প্রাইস যে ছিল, যে ডিটেকটিভ যে তাকে অ্যারেস্ট করেছিল তার অ্যাপার্টমেন্টে এসে, তার শার্টের যে বাটন ছিল সেটা কিন্তু ফ্লোরে পড়েছিল। সেটা নোটিস করলো, আর জিমি ভ্যালেন্টাইন তার পুরনো কথাটাকে একটু মনে করলো, কিভাবে ওই জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করার সময় ওই বেন প্রাইসকে একটু মানে ফোর্সিভলি তাকে অ্যারেস্ট করতে হয়েছিল, কারণ জিমিও তো ছোটার চেষ্টা করেছিল না, ছটফট করেছিল, তো যে কারণেই ওই বেন প্রাইসের শার্ট বাটন ছিঁড়ে পড়ে গেছিল। তো ওই সিনটা একটু মনে করলো জিমি যখন নাকি তার ওই শার্ট বাটনটাকে ফ্লোরে দেখতে পেল। এনিওয়ে, দেখি পরে কি হলো। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডেড বেড। এবার ওয়াল থেকে না একটা ফোল্ডেড বেড টেনে বের করলো, ওয়াল থেকে কিন্তু। মানে সিক্রেট ডোর থাকতো না এরকম, সিক্রেট ওয়াল। জিমি slid back a panel in the wall and dragged out a dust covered suitcase. ওয়ালের ভেতর থেকে একটা
কী বের করলো, একটা ড্রয়ার টেনে বের করলো, আর সেখান থেকে একটা ডাস্ট কভার স্যুটকেস বের করলো, আর স্যুটকেসের ভেতরে রয়েছে কি, তার সেই ফেভারেট বার্গলারি বা ডাকাতি করার যে সরঞ্জামগুলো, যে গ্যাজেটসগুলো ছিল, যে টুলসগুলো ছিল সেগুলোকে সে একবার নিজের মনোযোগ দিয়ে দেখলো। খুব ফেভারিট ছিল, কারণ ওগুলো দিয়েই সে ডাকাতিগুলো করতো খুব ইজিলি। আর যেই বার্গলার্স টুলসগুলো, যে ডাকাতির যন্ত্রপাতিগুলো গোটা ইস্টে কারো কাছে ছিল না, মানে জিমি ভ্যালেন্টাইনের ওগুলো স্পেশাল টুলবক্স ছিল, যার দ্বারা সে কিন্তু তার ওই ব্যাংক যার দ্বারা সে কিন্তু ওই ব্যাংক লুট করতো। দেখি পরের লাইনে কি বলছে, ইট ওয়াজ এ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল। এটা ছিল একটা টেম্পার্ড স্টিল, মানে স্টেনলেস স্টিল থাকে না, প্রিমিয়াম কোয়ালিটি স্টিল, সেগুলো দিয়ে এই গ্যাজেটসগুলো বা এই টুলগুলো বানানো ছিল। অত সহজে কিন্তু এগুলো ভাঙতে পারবে না বা ভেঙে যায় না। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলসের মধ্যে সে লেটেস্ট ডিজাইন ছিল। তারপরে পাঞ্চেস ছিল, কিছু পাঞ্চেস যেগুলো দিয়ে গ্র্যাব করে ধরে, ব্রেসেস অ্যান্ড বলস ইত্যাদি, মানে টুলসগুলো ছিল, বিভিন্ন রকমের টুলসগুলো। তোমরা একটু মনে রেখে দিও, পরীক্ষার সময় যদি কোয়েশ্চেনে আসে অবশ্যই এগুলোকে উল্লেখ করতে হবে। আর জিমিস ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স উইথ 2 or 3 নোভেলটিজ ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ। তাছাড়া কয়েকটা টুলস আছে জিমি নিজে হাতে বানিয়েছিল। অ্যান্ড অগার্স ইন উইচ হি টুক প্রাইড। আর কয়েকটা টুলস সে নিজে হাতে বানিয়েছিল, আর যার জন্য সে নিজেকে খুব প্রাউড ফিল করতো। Over $900 as they had cost him to have made at a place where they make such things for the professions. প্রায় $900 ওপরে খরচা হয়েছিল এই স্পেশাল বার্গলারি টুলবক্সকে বানানোর জন্য। একটা স্পেশাল থাকে না চোর বাজার বা যেখানে ইলিগাল কাজকর্ম করা হয়, সেখানে সে সিক্রেটলি বানিয়েছিল। কত পেড করেছিল? মোর দেন $900। আচ্ছা, ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স থ্রু দ্য ক্যাফে। তো আধা ঘন্টার মধ্যে জিমি কী করলো, তার অ্যাপার্টমেন্ট থেকে তার ব্যাগ সুটকেস নিয়ে সোজা ক্যাফেতে চলে আসলো। হি ওয়াজ নাও ড্রেসড ইন এ টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস। সে ততক্ষণে কিন্তু সুন্দর তার পছন্দ মতো ড্রেস পরে চলে এসেছে নিচে। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড। তার ধুলো মাখা যে সুটকেসটা ছিল ওটাকে পরিষ্কার করে সেটাকে হাতে বহন করে নিয়ে আসছে। গট এনিথিং অন? মাথায় কি চলছে? আক্স মাইক ডলেন জেনিয়ালি। তো মাইক ডলেন কি করলো, একটু হেসে এসে সে বলল, কি ব্যাপার, মাথায় কি চলছে, কি প্ল্যান, নেক্সট প্ল্যান কি? মি? জিমি বলল, মি? আমাকে বললে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি। আমি একটি আমেরিকান কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে চলেছি। তো এই কথা বললো। তো এই কথা বলার পর কি হলো, মাইক ডোনাল্ড যে আছে তার ফ্রেন্ড একটু স্মাইল করলো। These statements delighted Mike to such an extent that Jimmy had to take a sizzler and milk on the spot. তো এই কথা শুনে খুব ভালো লাগলো, আর জিমি সে কী করলো, একটু সিজলার খেয়ে নিল, মানে সফট ড্রিঙ্কের মতো সিজলার খেয়ে নিল, অ্যান্ড একটু মিল্ক খেয়ে নিল, বিকজ হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস। আর জিমি ভ্যালেন্টাইন কখনো হার্ড ড্রিঙ্কস টাচ করতো না। তো যে কারণেই সে একটু সিজলার খেলো, আর মিল্ক সিজলার এগুলোই সে পছন্দ করে। চলো দেখা যাক নেক্সট প্যারাগ্রাফে কী হয়। তো জিমি তো এখন রেডি শেডি হয়ে তার টুল বক্স নিয়ে স্যুটকেস নিয়ে বেরিয়ে পড়লো, তাই না? লেটস সি হোয়াট হ্যাপেন্স। এইবার হবে লাস্ট ফাইনাল রবারি। আর এই ফাইনাল রবারিতে সে যত লুট করার করে নিয়ে সে দেশ থেকে ফুটুস, এখান থেকে চলে যাবে। অ্যান্ড দেন দ্য রিয়াল স্টোরি, দ্য রোম্যান্টিক লাভ স্টোরি উইল স্টার্ট। তারপরে কিন্তু এই রোম্যান্টিক লাভ স্টোরি শুরু হবে। মানে গল্পের অর্ধেক যে স্টোরিটা আছে সেটা হলো একটা লাভ স্টোরি, যখন নাকি জিমি ভ্যালেন্টাইন ফেল ইন লাভ উইথ মিস অ্যানাবেল অ্যাডামস, দ্য বিউটিফুল গার্ল in Elmer City. Now this time Jimmy Valentine will start his business once again, but this is for the last time. এবার জিমি ভ্যালেন্টাইন লাস্ট টাইমের মতো রবারি করবে, তিনটা ব্যাংকে লুট করবে। লুট করার পরে তারপরে দেশ থেকে সে পালিয়ে যাবে। অ্যান্ড দেন তো গল্পের ফার্স্ট হবে আমরা দেখলাম তার ক্রিমিনাল লাইফ, আর লাস্ট যে হাফ পার্ট রয়েছে সেখানে তার রোম্যান্টিক অ্যান্ড রেসপন্সিবল লাইফ রয়েছে। সো লেট ইট বি আপ টু দিস মোমেন্ট।
টুডে। তার ক্রিমিনাল লাইফ কী কী করলো, কী করে জেলে গিয়েছিল, এগুলো জেনে গেলাম। নাও ইন দ্য নেক্সট পার্ট we are going to know exactly how he fell in love with Annabelle Adams. কী করে সে অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে ভালোবাসায় পড়ে গেল, অ্যান্ড দেন ইনস্ট্যান্টলি হি চেঞ্জড হিজ প্রফেশন অ্যান্ড ইভেন হিমসেলফ, সে নিজেকেও চেঞ্জ করে নেয়। আর একটা সিম্পল অনেস্ট লাইফ সে বাঁচার চেষ্টা করে একটা সুন্দর বড় জুতোর শোরুম খুলে, কারণ তাকে তো মিস অ্যানাবেলকেও বিয়ে করতে হবে, সেও ছিল একজন ব্যাংকারের মেয়ে। সো বিং এ ক্রিমিনাল or a robber, how could he marry such a beautiful, gorgeous girl of a banker? তাই জিমি ভ্যালেন্টাইন এবার একটা ভালো সৎ মানুষ হয়ে যাবে এবং নতুন একটা শহরে গিয়ে তার নতুন প্রফেশনাল রোম্যান্টিক লাইফ শুরু করবে মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে। চলো তাহলে আজকের জন্য এতটুকুই থাকলো, আর পরের যে এপিসোডটা আছে সেটা আমরা নেক্সট ভিডিও পার্টে আমি সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করে দেবো ঠিক এমনভাবেই। আর কমেন্ট করে দিও যদি কোনো ডাউটস থাকে, যদি কোনো রকমের কনফিউশনস থাকে, আই উইল বি ডেফিনেটলি দেয়ার টু ক্ল্যারিফাই দেম। ওকে, সে ডাউটসগুলোকে আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। সো আজকের জন্য এতটুকু থাকলো। সো লেট বি আপ টু দিস মোমেন্ট, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। সি ইউ ইন দ্য নেক্সট পার্ট অফ দ্য স্টোরি। বাই বাই।